লাভ অর হেট, ইভেলিনা তুর্য পর্ব 47। প্রাপ্তবয়স্ক ও মুক্ত মানুষদের জন্য পর্বটি সম্পূর্ণ উন্মুক্ত। রোজ অবলোকন করলো ইভান ফর্মাল পোশাকে দাঁড়িয়ে আছে, কানে এয়ারপোর্ট গোজা, যেন কারোর সাথে কথা বলতে বলতে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ইভানের কণ্ঠস্বর রোজের ভেতরে তীব্র আতঙ্কে মোচড় দিয়ে উঠল। ইভান যদি এই মুহূর্তে নিচে নামে, তবে রান্নাঘরের দৃশ্য তার অক্ষিদয়ে পড়া কেবল সময়ের ব্যাপার। তার তেমনটা হলে যদি ইভান রেগে কুরুক্ষেত্র ঘটায়, তখন রোজ নিজের সমস্ত শক্তি আর সাহস এক জায়গায় জড়ো করে সিঁড়ির ওপর ইভানের পথ আগলে দাঁড়িয়ে রইল। রোজের এমন মরিয়া ভাব দেখে ইভান কানে হাত দিয়ে এয়ারপোর্টের ওপাশে থাকা কথা সাময়িক থামালো। 2 সিঁড়ি ওপরে থাকা ইভান কিছুটা ঝুঁকে এসে রোজের ঘর্মণাক্ত ললাটে নিজের তর্জনী ছোঁয়ালো। শিউরে উঠল রোজ। ইভান ক্ষিপ্ততায় রোজের নরম চোয়ালটা নিজের শক্ত মুঠোয় পুরে নিজের অগ্নিধূসর নেত্রপল্লব রোজের মুখের ওপর স্থির করল। চাহনি এক তীব্র কৃতিত্ব। তবে রোজ ভয় পেল না, বরং সম্ভাব্য দৃঢ় করে বলল, কোথাও কি যাচ্ছেন আপনি? বললাম না একসাথে ডিনার করব। ইভান পিয়ার্সিং করা ওষ্ঠধর বাঁকিয়ে হেসেই হুট করে রোজকে শূন্যে তুলে সিঁড়ির রেলিংয়ের ওপর বসিয়ে দিল। আচমকা ভারসাম্য হারিয়ে শুষ্ক ঢোক গিলে আর্তনাদ করে উঠল রমণী। কি কি হলো? কি করছেন? ইভান কোনো জবানবন্দি দিল না। রোজের গালে লেপ্টে থাকা ভেজা চুলের গুচ্ছগুলো অত্যন্ত যত্নে সরিয়ে দিয়ে নিজের তপ্ত ওষ্ঠ সেখানে ছোঁয়ালো। মিহি স্পর্শে রক্তিম হলো রমণীর গাল দুটো। ইভান তীব্র মোহের চোটে হাসকি স্বরে বলল, খাইয়ে দিবি আমায়? বল, আমাকে খাইয়ে দিবি রোজ? জীবনে কোনোদিন চামচ ছাড়া খাবার খাইনি আমি। আজ তোর খালি হাতের ছোঁয়ায় খেতে চাই। দেবি? বল দেবি? ভেতরে রান্নাঘরের পরিস্থিতির কথা মনে করে রোজ 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। তড়িঘড়ি করে জবান টানলো রমণী, দিব, সব করব। প্লিজ আমাকে নামিয়ে দিন, পড়ে যাব নয়তো। মানুষটার বেস্ট নিচে তো নামলই না, উল্টো ছটফট করতে থাকা তন্মী শরীরটাকে এক ঝটকায় নিজের চওড়া কাঁধের ওপর তুলে নিল। অত্যন্ত ক্রূর মিশ্রিত আশ্বস্ত গলায় বলল, কাম উইথ ইউর ড্যাডি সুইট হার্ট। আরে আরে কী করছেন কি? নামিয়ে দিন বলছি মিস্টার ইভান। হাত পা ছুটতে লাগলো এলোপাথারি দিক বিদিক রমণী, কিন্তু সমস্ত মনোযোগ তখন রান্নাঘরের অভ্যাসে। বারবার মনে হচ্ছে ভুল কিছু দেখে ফেলেছে সে। ইভানের পূর্ণ মনোযোগ যাতে এক চুলো কিচেনের দিকে না যায়, সেজন্য রোজ নিজের 2 হাত বাড়িয়ে ইভানের চওড়া গলাটা শক্ত করে জড়িয়ে ধরল। মানুষটার সমস্ত ইন্দ্রিয়কে নিজের দিকে টেনে নিল। রোজের আকস্মিক ও বাধ্য আত্মসমর্পণ ইভানকে এতটাই মোহবিষ্ট করল যে সে কিচেনের মৃদু আলোর দিকে নজর না দিয়ে রোজকে কাঁধে নিয়ে সোজা ম্যানশনের প্রধান ফটক পেরিয়ে গ্যারেজের দিকে হেঁটে গেল। বাইরে খোলা হাওয়ায় এসে রোজ এক বুক দম ছাড়ানোর নিঃশ্বাস ফেলল। কিন্তু বুক সাহসিনী তখনও বুঝতে পারল না যে যেই পুরুষ দেয়ালের ওপর প্রান্তে থাকা শত্রুর নিঃশব্দের ক্ষুদ্রতম শব্দ টের পায়, সে নিজের ম্যানশনের নিভৃত কোণে ঘটা এত বড় একটা দুর্ঘটনার বিন্দুমাত্র আজ কি তার সিক্সথ সেন্স লাগেনি? নাকি সে জেনে শুনেই খানিকের জন্য চুপ রইল। গ্যারেজ থেকে মুহূর্তের মধ্যেই গর্জন তুলে বেরিয়ে গেল একটা ছাই রঙার লাক্সারি ল্যাম্বরগিনি। ড্রাইভিং সিটে বসে ইভানের পাশের ডোরটা এক ধাক্কায় লক খুলে উন্মুক্ত করে দিল। অক্ষিদয় এর ওপর কালো সানগ্লাসটা লাগিয়ে বলল, ডিনারে যেতে চাইলে উঠে পড়ো। আফটার অল যেতে না চাইলেও যেতে হবে। কাম ফায়ার বেরি, কাম। রোজ নিজের এলোমেলো পোশাক আর অবিন্যস্ত ভেজা চুলের দিকে একবার দৃষ্টিপাত করে কিছুটা দ্বিধাগ্রস্ত গলায় তাচ্ছিল্য করেই বলল, এই পোশাকে এভাবে যাব আমি? ডেনমার্কের একজন পাবলিক ফিগার আপনি, আর সি গ্রুপের মালিক। আপনার সাথে ডিনার ডেটে আমাকে মানাবে বুঝি? ইভান ল্যাম্বরগিনির
এক্সিলেটরে চাপ দিয়ে ক্রুড হাসল। ইউ আর মাই কুইন। আরসি গ্রুপ এর মালিক তুমি, স্পাইডার কুইন। দেন নটাঙ্কি না করে এসে বসে পড়ো কুইক। রোজ আর কোনো বাক্য ব্যয় না করে গাড়িতে উঠে বসলো। ইভান সামান্য ঝুঁকে এসে রোজের শরীরের ওপর দিয়ে সিট বেল্ট টেনে লক করে দিল। ইভানের অক্ষিপলের ভীতিপ্রদ কালো সানগ্লাসের কারণে মনস্টারটার ধূসর মনে দেখা যাচ্ছিল না। রোজ অত্যন্ত বিরক্ত হয়ে এক ঝটকায় ইভানকে সরিয়ে দিয়ে বেল্ট টেনে লাগালো। এভাবেই চোখে কালো চশমা লাগিয়ে রাখবেন সবসময়, যেন আপনার ভয়ানক দানবীয় চোখগুলো আমার নজরে না আসে। এটা খুবই বিরক্তিকর মিস্টার ইভান। ও ফাক, তাহলে কিসে নজর দিতে চাস? ইউ পার্সোনাল খাজানায়? তুই যতটুকু না ডিজার্ভ করিস তার থেকে অনেক বেশি পেয়েছিস, আই গেস। রোজ ইভানের কথায় না পেরে নিজের দু কানে আঙুল গুজে মুখটা বাঁকিয়ে রাখলো। ইভান আর চোখে তা দেখে ক্ষিপ্ত কণ্ঠে ধমকে উঠল, আই বান্দি, কান থেকে হাত ছড়া, নইলে এবারে সারা জীবনের জন্য বধির বানিয়ে দেব। তৎক্ষণাৎ ড্যাশবোর্ডে থাকা ইভানের ফোনটা বেজে উঠল। ডেনমার্কে ইভানের আন্ডারে থাকা ড্যানিশ গ্যাংস্টার জেব্রাইল কল করেছে। ইভান কলটা রিসিভ করে স্পিকারে দিতেই ওপাশ থেকে অত্যন্ত সমীহ ভরা কণ্ঠ ভেসে এলো। ইভান তাকে কোনো চন্দ্রিকা না করে স্পষ্ট ও কর্কশ গলায় বলল, 1 ঘন্টা পর আমি আসছি। এখনকার মতো সব ক্যান্সেল করো। কিন্তু বস, সব কিছু তো রেডি আছে। শাট ইউর মাউথ। বলছি না আই অ্যাম বিজি, সি ইউ লেটার। আমার পাশে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মূল্যবান কিছু আছে। গাড়ির কুপেনহেগেনের হাইওয়ে ধরে তীরের গতিতে ছুটছে। ইভান হঠাৎ রোজের পানে দৃষ্টি আরোপ করে লাইট হাউজের ঘটনার বিবরণ দিতে লাগলো। কীভাবে তুষারে চলন্ত হেলিকপ্টার এক ঝটকায় ঝুলে পড়েছিল, আর সেই সময় আগুনের তীব্র উত্তাপে পায়ের নিচের একদলা চামড়া পুড়ে গিয়ে ফুসকা পড়ে গিয়েছিল, তা অত্যন্ত সাবলীলভাবে বলল। রোজের বক্ষস্থল ছ্যাদ করে উঠল। ইভান গাড়ি চালাতে চালাতেই নিজের প্যান্ট সামান্য টেনে সেই পোড়া দাগটার রোজকে দেখালো। রোজ নিগুড় দৃষ্টিতে তা দেখল। কি আশ্চর্য, যাকে এত ঘৃণা করে এই লোক তার জন্যই মাঝে মাঝে এত পাগল হয়ে ওঠে। সে যে এই পুরুষটাকে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত কীট ভাবে, তার জন্য তার মন পুড়ে। ঘৃণাও এত জঘন্য পরিণাম হয় বুঝি? এসব শুনে রোজের মস্তিষ্কে ক্যাটরিনার বলা কথাগুলো তড়িৎ গতিতে হানা দিতে লাগলো। থমথমে গলায় ইভানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনার তো অনেক শত্রু, তাই না? আপনার ক্ষতি করার জন্য বুঝি দুনিয়ায় সব মানুষ ওত পেতে থাকে? অবশ্য পাপেরও বাপ থাকে। নরপশুদের সাথে ওঠা বসা করলে তারা তো মাংস খুবলে খেতে আসবেই। ইভান খানিক চুপ রইল। পরক্ষণেই নিজের পিয়ার্সিং করা অষ্টধার বাঁকা হাসল। হ্যাঁ, আমি তো সেলিব্রিটি, তাই আমার পেছনে কুকুররা সর্বদাই লেগে থাকে। সুন্দর হয় এই এক জ্বালা, মেয়েরাও পিছু ছাড়তে চায় না। ইভানের এমন বেখাপ্পা কথা শুনে রোজের পিত্তি চলে গেল। মনে মনে বিড়বিড় করতে লাগলো, নিজের রূপের এত অহংকার। রূপ নিয়ে বোধহয় মেয়েরাও এত নাটক করে না, যত সব ঢং। পরক্ষণেই ইভানের তীক্ষ্ণ চোয়ালের দৃষ্টি আরোপ করে অত্যন্ত গম্ভীর গলায় বলল, আমি আপনার সম্পর্কে জানতে চাই ইভান, কাছ থেকে জানতে চাই। আমাকে বলবেন, আপনি আমার স্বামী, এইটুকু অধিকার কি আমার নেই? বিশ্বাস করুন, আমি কিচ্ছু চাই না, শুধু একটু শান্তি চাই। অনেক তো হলো, আর কত? পরকালের কথাও তো জানি না, তবে যতদিন বেঁচে আছি ততদিন। ইভান কোনো জবাব না দিয়ে কোনো ল্যাম্বরগিনির স্পিডটা এক ধাক্কায় বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল শহরের মধ্যস্থলে অবস্থিত বিশ্বের অন্যতম বিলাসবহুল একটা 7 স্টার হোটেল অ্যান্ড মল। সাধারণ মানুষের জন্য এখানে কেবল পৃথিবীর শীর্ষস্থানীয় ব্র্যান্ড এবং ডেনমার্ক ও প্যালেসের বিখ্যাত ফ্যাশন আইকনদের কাস্টমাইজ পোশাক পাওয়া যায়। ইভান রোজের হাত ধরে সোজা নিয়ে গেল শোরুমের ভেতরের ভিআইপি সেকশনে। সেখানে ম্যানিকুইনের সাজানো একা লাইটওয়েট গর্জিয়াস শর্ট গাউন, যা পুরো পৃথিবীতে এই ডিজাইনের কেবল 1 পিসই তৈরি করা হয়েছে। ড্রেসটা পরে রোজ
ট্রায়াল রুম থেকে বের হলো। পরপরই ইভানের 7 স্টার হোটেলের আলিশান রুপটপের রেস্তোরাঁয় ডিনারের ব্যবস্থা করলো। নিয়ল আলোয় ঝলমল করছে চারিধার। টেবিলের উপর ধোয়া ওঠা এত এত সুস্বাদু খাবার টেবিলের পরিবেশন করায় রোজ বেশ খুশি হলো। পেটে সত্যিই ক্ষুধা ছিল রমণীর। খাবারের লোভ সামলাতে না পেরে ইভানের দিকে নজর না বুলিয়ে খেতে লাগলো। সবগুলো আইটেম একটু একটু করে খেলো। খাওয়ার স্টাইল দেখলে যে কেউ বলে ফেলবে এই রমণী এত খেতে পারার পরেও স্লিম ফিগার কী করে। ইভান না খেয়ে রোজের খাওয়া দেখতে থাকে, মুখে আঙুল রেখে খানিক হাসলো। মেয়েটার চালচলন, এত খুশি মনে খাওয়ার ভঙ্গিমা, তেজ, রাগ সব কিছু আজকাল চম্বুকের মতো টেনে ধরে মাফিয়া বসকে, তাই তো? আর নিজের অবাধ্য অনুভূতিকে আজকাল জোরপূর্বক বাধা প্রয়োগ করে না। যা হওয়ার হবে। হৃদয়ন্ত যা আছে তা বহিঃপ্রকাশ ঘটায়। পরক্ষণে ইভানের নিজের 2 হাত চেয়ারের হাতলে অলস ভঙ্গিতে এলিয়ে দিয়ে রোজের দিকে নিষ্পৃহ দৃষ্টি নিক্ষেপ করলো। কিরে, বলেছিলি না হাত দিয়ে খাইয়ে দিবি? চামচটা দূরে সরিয়ে রাখ। আজ তোর হাত থেকেই খাবো, খাইয়ে দে আমায়। রোজ চকচক করে পানি খেয়ে ইভানের দিকে তাকালো। ইভানের চাহনিতে কিছু একটা আছে বোধ হয়। বক্ষস্থল পিটপিট করে উঠল রমণীর। এমনভাবে লোকটা আকুতি করছে যেন কখনো কারোর হাত থেকে খায়নি। গণ্ডস্থলে শুষ্ক ঢোক গিলে রোজ নিচু স্বরে বলল, আপনি কি সত্যি আমার হাতে খেতে চান? ইভান মাথা এপাশ ওপাশ নাড়ালো। রোজ আর কোনো জেদ না দেখিয়ে স্থির হাতে চামচটা টেবিলের একপাশে রেখে অত্যন্ত আলতো করে নিজের কোমল আঙুলে খাবার মেখে ইভানের মুখের সামনে ধরল। অবচেতন হাত আকস্মিক কেঁপে উঠল রমণীর। ইভান অক্ষিজোড়া বুঝে রোজের হাতের প্রথম ছোঁয়া পরম তৃপ্তিতে নিজের মুখে পড়ে নিল। কিয়ৎক্ষণ বাদে ইভান টিস্যু দিয়ে মুখ মুছে দুষ্ট ভঙ্গিতে বলল, খেতে তো মন চায় কত কিছু, বুঝলি, তবে হাওয়া খেতে খেতে পেট পোড়াতে হয়। শালি ধান্দাবাজ, অধিকার দেওয়ার নাম নেই, আবার অধিকার চাওয়াতে এক্সপার্ট। রমণীর নরম তুলতুলে চোয়ালখানা মুহূর্তেই শক্ত হয়ে উঠল। লোকটা ভারী বজ্জাত, মুখে বিন্দু পরিমাণ লাম টানার ছিঁড়ি নেই। পূর্ণগহরী রক্তিম হতেই ইভানের মুখের ওপর এক খাবলা টিস্যু ছুঁড়ে মারল রোজ। ডিনার শেষ হতেই দুজনে নিচে নেমে এলো। ল্যাম্বরগিনির স্টার্ট দেওয়ার মুহূর্তে ইভান জানালো রোজকে মেনশনে ড্রপ করে দিবে। তবে কিন্তু রোজ আজ কিছুতেই রাজি হলো না। সে ভালোই করেই জানে ইভান এই হুট করে ফর্মাল পোশাকে তৈরি হওয়া, জেব্রাইলের সাথে রহস্যময় ডিল ক্যান্সেল করার কথা, সব কিছু মিলিয়ে রোজের ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল ইভান কোনো বড়সড় ধ্বংসযজ্ঞে মেতে উঠতে চলেছে। রোজ শক্ত গলায় বলল, আমি মেনশনে ফিরব না। আপনি যেখানে যাবেন আমি ঠিক সেখানেই যাব। মস্তিষ্ক রীতিমতো বিস্ফোরিত হলো মাফিয়া মনস্টারে। শক্ত হয়ে এলো চোয়াল। তবে রোজের ওপর হিংস্রতার বহিঃপ্রকাশ ও কোনো বাক্য ব্যয় না করে এক ঝটকায় ল্যাম্বরগিনি স্টারিং ঘুরিয়ে নিল। গাড়ি এখন ছুটে চলল কোপেনহেগেনের হাই প্রোফাইল কূটনৈতিক এলাকার দিকে, যেখানে রয়েছে ডেনমার্কের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার রাডসল ব্রেঞ্জোর আলিশান সুরক্ষিত ম্যানশন। মিনিস্টার বেঞ্জোর বাড়ির ঠিক 1 মাইল আগে এক জনমানবহীন নিঝুম নিস্তব্ধ রাস্তার মোড়ে এসে গাড়ি আচমকা ব্রেক কষল ইভান। গাড়ি থামতেই চটজলদি নিচে নেমে এলো রোজ। কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় সেন্ট্রাল লকিং সিস্টেমের মাধ্যমে গাড়ির কয়েকটি ডোর ও উইন্ডো লক দিল মাফিয়া বস। ভেতরে বসে রোজ চমকে উঠে কাচের ওপর হাত চাপড়ে চিৎকার করে উঠল, ডোর লক করলেন কেন? ইভান, ওপেন দ্য ডোর। ইভান গাড়ির কাজ সামান্য নামিয়ে নিজের গোল্ডেন আইফোনটা ছুঁড়ে মারল রোজের কোলের ওপর। শীতল ও ভারী গলায় বলল, যতক্ষণ না আমি ফিরে আসছি আমার ফোনটা বসে বসে টিপ। গেমস খেলতে পারিস, চুপচাপ ভেতরে বসে থাক। দেখুন মিস্টার ইভান, রোজ আরও কিছু বলতে চাইলে, কিন্তু তার আগেই ইভান ল্যাম্বরগিনির ডার্ক গ্লাস দুটো পুরোপুরি ওপরে তুলে একদম এয়ারটাইট করে লক করে দিল। রোজ মরিয়া হয়ে ভেতর থেকে হ্যান্ডেল ধরে টানাটানি করতে লাগলো, কিন্তু সব ব্যর্থ। ঠিক তখনই রমণী ক্ষীণ দৃষ্টিতে দেখল জলহস্তির মতো বিশাল এক দীর্ঘকায় দুজন কৃষ্ণাঙ্গ বডিগার্ড কালো স্যুট বুট পরে এসে ল্যাম্বরগিনির 2 পাশে চমদূতের মতো পাহারা দিয়ে দাঁড়ালো। রোজ ভেতর থেকে এই কাজ চাপড়ে সেই গার্ড দুটোর ওপরে পাগলের মতো চিল্লাতে থাকলো, ওপেন দ্য ডোর, খুলুন বলছি, আই সেইড ওপেন দ্য ডোর।
এটা আমার আদেশ, দরজা খুলুন। লাভ হলো না। ভেতর থেকে কোনো শব্দ বাইরে যাবেও না। রমণী ভেতরের ড্যাশবোর্ডের ক্ষিপ্ততায় হাত চালাতে লাগলো, কিন্তু আনলক বাটন খোলার আশায়। কিন্তু না, আলবার্ট মাফিয়া পার্সোনাল গাড়ির দুর্ভেদ্য লক বাইরে থেকে আর সিগন্যাল ছাড়া খোলার সাধ্য নেই কারো। রোজ ক্লান্ত হয়ে সিটে হেলান দিয়ে হাঁপাতে লাগলো। এক তীব্র আশঙ্কায় তার বক্ষস্থল কাঁপছে। এদিকে নিঝুম রাস্তা পেরিয়ে ইউভান সোজা এক প্রবেশ করলো স্বরাষ্ট্রমন্ত্রীর রাটসল ব্রোঞ্জের বাস্কার সদৃশ্য সুরক্ষিত প্রাসাদে। বাইরে কোনো কোলাহল নেই। ইউভানের নির্দেশে তা ব্ল্যাক স্ক্রোডারের নির্দেশে চারদিকে পাহারাদের সরিয়ে দিয়েছে। ভেতরে বিশাল ডাইনিং হলের রাজকীয় এক কঠোর টেবিলটিতে তখন মন্ত্রী রাটসল এবং তার স্ত্রী অ্যাঞ্জেলিনা নৈশভোজে সারছিলেন। ঠিক তখনই হলের ভারী দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো ইভান। পুরুষটি বুটের খটখট শব্দে পুরো মহলের নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল। ইভানের দীর্ঘ চওড়া অবয়ব আর চোখের চাহনি দেখেই মন্ত্রী রাটসলের আত্মার পানি মুহূর্তেই শুকিয়ে কাঠ হয়ে গেল। ইভান কোনো প্রকার অনুমতি ছাড়াই ধীর পায়ে এগিয়ে এসে ডাইনিং টেবিলের একটি চেয়ারে বসে পড়ল। তারপর অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে নিজের বাম পায়ের ওপর ডান পা তুলে দিল। মন্ত্রী সম্পূর্ণ হতবাক ও বাকরুদ্ধ হয়ে গেলেন। কোনো প্রকার পূর্ব নোটিশ বা মিটিংয়ের আয়োজন ছাড়া এত গভীর রাতে স্বয়ং তার খাস বাসভবনে ঢুকে পড়েছে ইভান, অথচ বাইরে এত কড়া সশস্ত্র দেহরক্ষী তাকে বিন্দুমাত্র খবর দিল না। মন্ত্রীর স্বাভাবিক আগ্রহ আপ্রাণ চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, মিস্টার আলবার্ট, তুমি এত রাতে এখানে? মন্ত্রীর স্ত্রী অ্যাঞ্জেলিনা তীব্র আতঙ্কে নিজের পরনের সিল্ক নাইট গাউনটা টেনে টুনে ঠিক করে স্বামীর চেয়ারের পেছনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। কিন্তু তার আগে বিভিন্ন কোণ থেকে একদল কালো পোশাকধারী ও মুখোশধারী আলবার্ট শুটার ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে অ্যাঞ্জেলিনার চুলের মুঠি ধরে তাকে হ্যাচকা টানে মন্ত্রী থেকে বেশ খানিকটা দূরে সরিয়ে নিয়ে গেল। মন্ত্রী রাটসল আগে ও ভয়ে ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট দ্য হেল গার্ডস, কোথায় দৌড়া? কিন্তু ইভানের সে পৈশাচিক ভাবলেশীন শান্ত ভঙ্গি দেখে মন্ত্রীর মস্তিষ্ক সায় দিল, আজ তার শেষ সময় উপস্থিত। ইভান কখনো কোনো কাঁচা খেলায় নামে না। ক্ষমতাশালী মন্ত্রী বেঞ্চের সমস্ত আশা হারিয়ে ধপ করে নিজের চেয়ারে বসে পড়লেন। মূল ঘটনা হলো মিনিস্টারের জন্যই এতদিন পর ইভান ডেনমার্কে এসেছে। মন্ত্রী বেঞ্চও জানতেন না যে তার সব সিক্রেট এতক্ষণে লিক হয়ে গেছে। ইভান ডেনমার্কের ভেতরে সেই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া সিন্ডিকেট, ড্রাগস সাপ্লাই, অবৈধ অস্ত্র পাচার আর ব্ল্যাক মানির সাম্রাজ্য পরিচালনা করে তার সকল নিরেট প্রমাণ মন্ত্রী বেঞ্চও জোগাড় করেছিলেন। আগামীকাল সকালেই ডেনমার্কের টপ নিউজ চ্যানেলগুলোতে সেই নথিপত্র লিক করে ইভানের বিরুদ্ধে ক্রসফায়ার এবং শ্যুট অন সাইট অর্ডার জারি করার সম্পূর্ণ ব্লু প্রিন্ট তৈরি করছিল। ইভান ডেনমার্কে আসার পর মিনিস্টার এই সিদ্ধান্ত নেন, কিন্তু এই খবর মন্ত্রীর টেবিল থেকে সরাসরি ইভানের কান অবধি পৌঁছে যায়। ইভান পা নাড়াতে নাড়াতে বলল, ব্যাপারটা বড্ড হাস্যকর না মিনিস্টার? যে মানুষ নিজে ডেনমার্কের সাধারণ ও নিচু শ্রেণীর মানুষদের রক্ত চুষে সিন্ডিকেট চালায়, নিজে একটা আস্ত পাপের গুদাম, তার নাকি আজ অন্য পাপের বিচার করার শখ জেগেছে। এক পাপী বুঝি অন্য পাপের দাড়িপাল্লা মাপার ক্ষমতা রাখে? হোয়াট দ্য ফাক অফ দিস ইজ? আপনি গদিতে বসার পরেও কেন এত হজবরল পরিবেশ? কোপেনহেগেনে পেট পুড়িয়ে পুড়িয়ে আলুর বস্তা বানিয়েছেন যে সেই খবর আছে, সেটাই ফাটাতে এসেছি। তোর আমি সোজা ওপরের টিকিট ধরব। পুরো হলের দেয়ালগুলোতে সাউন্ড প্রুফ হয়, বাইরে বিন্দুমাত্র আওয়াজ যাওয়ার সুযোগ ছিল না। ইভান পুরো পরিবেশটা এমনভাবে সাজিয়েছিল যেন মনে হয় মন্ত্রী এবং তার স্ত্রী কোনো এক তীব্র পারিবারিক কোন্দল বা ঝামেলার ফলে এই মর্মান্তিক তাণ্ডব ঘটেছে। মন্ত্রীর অতীতে করা বেশ কিছু গোপন খুনের ফাইল এবং তার স্ত্রী অ্যাঞ্জেলিনার বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ক্যাসিনোতে গিয়ে কোটি কোটি টাকা জুয়া খেলার সমস্ত তথ্য প্রমাণ
টেবিলে ছড়িয়ে দেওয়া হলো। পুরো ডেনমার্ককে জানতো স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণী অ্যাঞ্জেলিনাকে এতটা অন্ধের মতো ভালোবাসেন। তার ইভান ঠিক সেই দুর্বলতাকেই আঘাত করলো। মন্ত্রীর চোখের সামনেই অ্যাঞ্জেলিনার হাতে জোরপূর্বক একটা রিভলভার ধরিয়ে দেওয়া হলো এবং অন্য একজন শুটার তার হাতটা লক করে সরাসরি অ্যাঞ্জেলিনার মাথায় তাক করলো। মন্ত্রী বেঞ্চো নিজের চেয়ার থেকে ছিটকে এসে ইভানের বুট পরা পা দুটো জড়িয়ে ধরলেন। এক হৃদয় বিদায়ক ও আর্তনাদ ভরা সুরে ভিক্ষা চাইলেন, দোহাই তোমার রিক, আমার স্ত্রীকে কিচ্ছু করো না। ওকে ছেড়ে দাও। যা করার আমার সাথে করো। ও বিদেশে চলে যাবে। আমাকে মেরে ফেলো, ওকে মেরো না। কিন্তু ইভানের রক্ষিতয় দয়ার লেশমাত্র ছিল না। চোখের পলকে অ্যাঞ্জেলিনার নিজের আঙুল দিয়ে ট্রিগার চাপতে হলো। এক বিকট শব্দে অ্যাঞ্জেলিনার মাথার খুলি এক প্রান্ত দিয়ে বুলেট প্রবেশ করে অপর প্রান্তে মগজ ছিটকে পেরিয়ে গেল। নিথর দেহটা নেমে যেতে আছড়ে পড়ল। মন্ত্রীর বুক ফাটা আর্তনাতে দেয়ালগুলো কেঁপে উঠল। কিন্তু পৈশাচিকতার তখনও বাকি ছিল। অ্যাঞ্জেলিনার সেই শক্ত হয়ে আসা মৃত হাত থেকে বন্দুকটা নিয়ে এবার মন্ত্রীর বক্ষস্থল লক্ষ্য করে পরপর দুটো শুট চালানো হলো। নিজের মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে মন্ত্রী রাটসোল তখনও শক্ত করে ধরে রইল ইভানের পা। এত পাপের পরেও নিজের স্ত্রীর এই নৃশংস মৃত্যু মেনে নিতে তার বুকটা ফেটে যাচ্ছিল। উন্মাদের মতো কাঁদতে কাঁদতে বলল, যা করার আমায় করতে। অন্যের সুখ কেড়ে নিয়ে কি এমন পৈশাচিক তৃপ্তি মিলে তোর? আজ তুই আমার ঘরে যে তাণ্ডব চালালি তা একদিন ঘুরে গিয়ে তোর নিজের ওপরেই আশ্রে পড়বে না তো? প্রকৃতি মার বুঝিস? ইভান নিজের পাটা এক ঝটকায় মন্ত্রীর বক্ষস্থল ওপর লাথি মেরে সরিয়ে দিল। ছিটকে গিয়ে মেঝেতে আশ্রে পড়লেন মন্ত্রী। ইভান মেঝেতে থুতু ফেলে অত্যন্ত শীতল ও ক্রূর গলায় বলল, আমার ওয়াইফের কসম মিনিস্টার সাহেব, আমি আমার বাপের থেকেও বড় হারামি হয়ে জন্মেছি। যে আমার পিছনে লাগতে আসে আমি তার পুরো 14 গোষ্ঠী জ্বালিয়ে ছাড়খাড় করে দিই। আপনি ভুল পথে পা বাড়িয়েছিলেন। আপনার এই ফালতু চালের কারণেই আজ বহুদিন পর আমাকে ডেনমার্কে আসতে হলো। মন্ত্রীর মুখ থেকে গল গল করে তাজা রক্ত বেরিয়ে আসছিল। কাপা হাতে মুখের উষ্ণ রক্ত মুছে মন্ত্রী রাটসোল তার পৈশাচিক হাসি হাসলেন। মজা পেয়েছিস খুব, তাই না? আমার মতো এক আস্ত নরপশুকেও তুই যেভাবে কাঁদালি, ছটফট করালি। ইভান এবার অগ্নিশর্মার মতো এগিয়ে গিয়ে নিজের বুট পরা ভারী পাটা সরাসরি মন্ত্রীর গলদেশের ওপর চেপে ধরল। কটমট করে ভেঙে গেল গলার হাড়। শ্বাসনালী আটকে আসায় মন্ত্রী ছটফট করতে লাগলেন, দেখে তুই আমার পেছনে না লাগলে তোকে কিছুই করতাম না। আমি আগের রিক অ্যালবার্ট নই। কথাটা মাথায় রেখে মর। মন্ত্রী আর কথা বলার সক্ষমতা ছিল না। পরক্ষণেই মন্ত্রীর তার দেহটা সম্পূর্ণ নিথর হয়ে গেল। ডেনমার্কের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের স্ত্রীর লাশের পাশেই চিরতরে নিস্তব্ধ হয়ে গেলেন। ইভানের ইশারায় তাকে ব্ল্যাক স্কোয়াডার ও সশস্ত্র সেনারা পুরো বাড়ি জুড়ে তাণ্ডব চালাতে লাগলো। আলিশান ব্লাঙ্কারের প্রতিটা আসবাবপত্র, দেয়ালের পেইন্টিং, বন্দুকের সিন্দুক ভেঙে চুরমার করে এক ধ্বংসস্তূপে পরিণত হলো পুরো প্রাসাদকে। ইভান যখন পকেটে হাত দিয়ে তৃপ্তির সাথে হলরুম ছেড়ে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, ঠিক তখনই এক অলৌকিক ও ভৌতিক কাণ্ড ঘটল। মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে মন্ত্রীর অবশ হয়ে আসা হাতটা শেষবারের মতো ইভানের বুটের গোড়ালিটা শক্ত করে আঁকড়ে ধরল। তার অর্ধনির্মিত রক্তাক্ত অক্ষিপটর দুটো যেন নরকের অতল গহ্বর থেকে ইভানের দিকে তাকালো। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে হাড় হাঁপানো অশরীরিক কণ্ঠে মন্ত্রী রাটসোল তার শেষ জবান ছুড়ে দিলেন। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, তুই যা আমার থেকেও বড় ঘাতক। পৈশাচিকতায় ভরপুর তোর কালো অন্তর। দেখিস রিক অ্যালবার্ট, মিলিয়ে নিস। খুব শীঘ্রই তুই নিজের কোনো এক সর্বনাশের আগুন চূর্ণ বিচূর্ণ হয়ে পাগলের মতো ধরফর করে কেঁদে বুক ভাসাবি। চাতক পাখির মতো ছটফট করবি, কিন্তু কোথাও তা পাবি না, কোথাও না। মন্ত্রীর হাতটা এবার চিরতরে আলগা হয়ে মেঝেতে পড়ে গেল। জিহ্বা আলগা হয়ে গালে পড়ে রইল। ইভান পৈশাচিক উৎফুল্লতায় হাসল। কত শয়তানি মরার আগে তাকে 100 গালি দিয়ে মরে তার হিসাব রাখতে গেলে তার লিস্ট ইহকালেও শেষ হবে না।
হাড় হিম করা এক দিগন্তে বিস্তৃত নিশীথ রজনী জানালার কাজ ভেদ করে বাইরের তাকালে দেখা যায় রাস্তার ধারে হাওয়া ঝিরঝির বর্ষণে অবিরল ধারায় ভিজে সিক্ত হয়ে উঠছে পুরো কৃষ্ণপক্ষীয় পরিবেশ। এই মিহিক ও থমথমে রজনীতে ধূসর লেমনগিরির রুদ্ধশ্বাসে বসে অষ্টাদশী রমণী রোজ তার স্বামীর ব্যক্তিগত আইফোনটা ঘাঁটছে। রোজের তীব্রতায় তার গলার শুকনো রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। এতকাল পর আজ এই রুদ্ধ কামরায় বসে মেয়েটা উপলব্ধি করতে পারল যে তার নিজের হাতে ডিঅ্যাক্টিভেটেড করে রাখা পুরনো ইনস্টাগ্রাম প্রোফাইলটি স্বয়ং ইভান পুনরায় অ্যাক্টিভেট করেছিল। লোকটার কত বড় স্পর্ধা, কত বড় ধৃষ্টতা যে সেই রোজের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করে নিজের কবজায় নিয়ে নিয়েছে। কিন্তু এইসব সে করলো কবে? রোজের মনে হলো তার চিন্তাশক্তি বুঝি এখনই অবশ হয়ে যাবে, মস্তিষ্ক ফেটে চৌচির হয়ে যাবে রাগে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো লোকটার ফোনের পুরো গ্যালারি জুড়ে অন্য কোনো জাগতিক ছবি নেই, যা আছে তার প্রতিটা ফ্রেমে কেবল রোজ নিজেই বন্দি। সে সব ছবি কয়েকবার কবেকার কোন সুদূর অতীতে কোনো গোপনে ক্যামেরাবন্দি করা হয়েছে তার বিন্দুমাত্র হুদিস এই তন্নি রমণীর জানা নেই। একটা যুবতী মেয়ের বেডরুমের ছবি কী করে তুলতে পারে এই লোকটা? ফোনটা হাতে ধরে আজ রোজের কেমন ভ্রম হচ্ছে, যেন সে ইভানের কোনো বহু পুরনো জন্মান্তরের প্রেমিকা। সে এত পার্সোনাল বেডরুমের ছবি ইভানের ফোনে একটা সম্পূর্ণ অপরিচিত আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া এতদিন ধরে ছায়ার মতো ব্যবহার করে তার আইডি ব্যবহার করে চলেছে, অথচ সে নিজে কতটা বোকার মতো একটা দিনেও তার টের অব্দি পায়নি। নিজের চরম ব্যর্থতায় ধিক্কার জানিয়ে রোজ নিজের মাথায় নিজেই আঘাত করে ফুপিয়ে কেঁদে উঠল। অতিরিক্ত ও নিয়ন্ত্রণহীন রাগের তাড়নায় রোজ নিজের পরনের ড্রেস খামচে ধরে নিজের মসৃণ উরুর ওপর নখ বসিয়ে দিল। তীক্ষ্ণ নগের আঁচড় হিংস্র আঁচড়ে রক্তাক্ত জমাটবদ্ধ হয়ে লালচে রূপ নিল স্থানটুকুতে। হাত কাঁপছে তীব্র রাগে, বক্ষস্থলে দুলছে এক প্রলয়ঙ্করী কাম্পন। দিশেহারা উন্মাদের মতো ভঙ্গিমায় হাতের আইফোনটা সচরে আছাড় মারতেই ঠিক সেই মুহূর্তে গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করলো ইভানের কোলের ওপর ফোনটা সশব্দে গিয়ে আছড়ে পড়ল। ড্যানিশ মনস্টারকে ধ্বংস করে আসা ইভান গাড়িতে বসতেই রোজের এমন ধৃষ্টতাপূর্ণ কাণ্ড দেখে পরম ক্ষিপ্ত ও ক্রুদ্ধ দিকপ্রাত করল রমণীর নয়নচোড়ায়। দেখল কেমন হরিণীর মতো নয়নযুগল ক্ষোভে ছলছল করছে। রমণীর চোখের অশ্রুধারা দেখা মাত্রই মাফিয়া বসের মস্তিষ্ক যেন একসাথে কয়েক ঘা হাতুড়ির সজোরে বাড়ি পড়ল। মন্ত্রীর ওপর থাকা ক্ষোভ আর আক্রোশে এমনিতেই ইভানের পুরো পুরুষালী দেখায়ব পাথরের মতো শক্ত হয়ে আছে, তার উপর রোজের কান্না তার ভেতরের রাগের তীব্রতাকে এক ধাক্কায় 100 ডিগ্রি বাড়িয়ে দিল। রোজ কোনো ভয় পেল না। সাপের ন্যায় ফোঁসফোঁস করে উঠে ইভানের স্যুট পরা খোলা শার্টের কলারটা দুই হাতে খামচে ধরে নিজের দিকে টেনে আনলো। লেমনগিরির সেই খুঁটো ও আবছা অন্ধকারের ভেতরে দুই মেরুর দুই চরম ব্যক্তিত্ব সম্পন্ন জীব আজ পুরোদমে নিয়ন্ত্রণহীন। রোজে তাতে দাঁত চেপে হিসিয়ে এক চরম হুঙ্কার ছেড়ে বলল, আপনি আর কি করেছেন আমার সাথে বলুন? যদি আজ এই মুহূর্তে নিজের মুখে না বলেন আমার আড়ালে আর কি লুকিয়েছেন ইভান রিকালভার্ট। আমার এই দুই চোখ যেদিকে যাবে আমি চিরদিনের জন্য সেদিকে চলে যাব। এই নরকেও আর একটা সেকেন্ডের জন্য আমাকে খুঁজে পাবেন না। ইভান দৃষ্টিতে তখনও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো চলে আছে। ফোনের দিকে দৃষ্টি রেখে আবার রোজের দিকে তাকালো। রোজের অধর তীর তীর করে কাঁদছে। ইভান এমন ভয়ানক দৃষ্টি দেখেও চোখ নামালো না। শক্ত ধাভায় রোজের উপরে এনে টেনে বসানো রোজের উরুর ওপর। রাগের তাড়নায় বক্ষস্থল প্রলয়ঙ্করী হচ্ছে। আঙুল চেপে ধরল রমণীর নরম তুলতুলে অধর দেশে। চাপের মাত্রাতিরিক্ত প্রয়োগে রোজ ঠোঁট ফেটে যাওয়া উপক্রম। হুস, অসম্ভব বলে কথা বলো না ওয়াইফি। যা হওয়ার নয় তা বলা মানে সময় অপচয়। রাগান্বিত হওয়ার কারণ কি? অসহ্যতায় রোজ ইভানের উরুর ওপর থেকে ওঠার উপশম ঘটালেও ইভান আরও শক্ত থাবায় রোজকে বসিয়ে দিল নিজের কোলে। অতর্কিত হয়ে রোজ দুপাশে আক্রোশে ধরল ইভানকে। একটা মেয়ের বেডরুমের পিকচার ফোনে রাখতে লজ্জা করলো না আপনার? কখন তুলেছেন এসব?
তাই বলেটাও ইভানের শক্ত করে পিষে ধরল রমণীর চোয়াল। বাক্য বিনিময়ের সুযোগ না দিয়ে ক্রুর গলায় বলে উঠল, সোফার সামান্য ইস্যু নিয়ে এমন ব্যবহার মাত্রার অতিরিক্ত বলে মনে হচ্ছে না তোমার? আফটার অল এখন তো তুমি আমার ওয়াইফ হয়ে গিয়েছ, প্রবলেম কোথায়? ব্যথাসিক্ত হয়ে হলো রমণীর। গাঢ় দৃষ্টিতে তাকাল পুনরায় পুরুষটার অবয়বের দিকে। পুরুষটার বক্ষস্থল পরপর উঠানামা করছে। তড়িৎ ধ্বনিতে ওপর নিচ হলো অ্যাডাম আপেলস। ক্ষোভের তাড়নায় কামড় বসিয়ে দিল নরম অধরে। 2 সেকেন্ড ছেড়ে দিতেই রোজ মুখ ঘুরিয়ে ফিরিয়ে নিল। ফুলে ফেপে উঠছে অধর। আপনি এমন করতে পারেন না আমার সাথে। কে হন আপনি আমার? ইভান নাক গুজে ঘ্রাণ টেনে নিল রমণীর গলদেশে থেকে। কথার পুনরাবৃত্তি ঘটিয়ে জবাব টানল, ইয়োর হাজব্যান্ড হু অনলি মেড ফর ইউ। দূরে যাওয়ার কোনো কথা বলো না ওয়াইফি, জানে মারা পড়বে। আমি মানুষটা অতটাও খারাপ না, তবে আমি তোমার ভাবনার জগৎ থেকে আরও বড় খারাপ। আমার বাণী আমার রাজ্যেই মানায়। ইভানের অষ্টধর তীব্র তাল সামলাতে না পেরে রি করে উঠল রমণীর সর্বাঙ্গ। হাস্ত অবশ্যই ঝুলে পড়ল। তড়িৎধ্বনি বাজতে লাগলো দেহবরণে জুড়ে। পুরুষারী মাতাল স্পর্শে দিশাহীন হয়ে উঠল। অসহনীয় নৈশব্দে অতিবাহিত হলেও ইভান মুখ সরাল না রোজের ঘাট থেকে। রিক্তশূন্য মাফিয়ার অনুভূতি কিনারা কিয়ৎক্ষণের মধ্যবর্তী সময়ে ইভান বেসামাল হতে রমণীর উদরে হাতের স্পর্শ ছোঁয়ালো। হাঁপড়ের মতো বেড়ে চলেছে রমণীর হৃদস্পন্দন। ভেতরে যেন অজানা আশঙ্কায় কুড়ে কুড়ে যাচ্ছে। অনেক কিছু বলতে মন চাইল, তবে পারছে না। অশ্রু জমে উঠল নয়নে। আমাকে সত্যিই ভালোবাসেন ইভান? আমি আপনার কাছে থাকতে চাই না, তবে দূরে যাওয়ার কথা কেন ভাবতে পারি না আজকাল? ইভান, আপনাকে জানার অধিকারটুকু দিবেন? ক্ষুধার্ত হিংস্রতায় ইভান আঁকড়ে ধরল রমণীর কেশযুগল। অতর্কিত গম্ভীর স্বরে তড়িৎ গতিতে হুঙ্কার দিল, তোর জবান আজকাল বেশি চলেছে রোজ। তুই কি চাস তোকে মেরে আমি মরি? ভালো চাইলে নিজের জবানের লাগাম টান। আপনার কাছে থাকতে চাওয়ার দুটো কারণ বলুন। ইভান দুহাতের গ্রীবায় বন্দি করল রমণীর চোয়াল। ফুসফুসে জবাব দিল, কারণ আমি তোর। কারণ ওই ইভান রিকালভার শুধু তোর। তার পুরো অস্তিত্ব, পুরো জীবন তোর নামে বরাদ্দ। আমার উপন্যাসের প্রতিটা পৃষ্ঠা জুড়ে তুই, শুধু তোর নাম লেখা। ইভান কোনো কারণে রেগে আছে ভীষণ, তা বুঝতে পারল রমণী। তবে তাকে আগে এমন ধরফর করতে দেখেনি রমণী। কাট চুলগুলো আচমকাই স্পর্শ করে তা হাত বুলিয়ে দিল। এতে মাফিয়ার আরও ক্ষিপ্ত হয়ে ক্ষুধার্ত হিংস্রের ন্যায় ওষ্ঠপ্রগার করল রমণীর গলদেশে। বরফের ন্যায় দ্বিখণ্ডিত হলো রমণীর সর্বাঙ্গ। মাফিয়া মনসের হাত প্রগাঢ় গতিতে উদরের তলদেশে বেয়ে নামতে লাগলো। পাখির ন্যায় ছটফটিয়ে উঠল রমণী। তাতেও যেন আরও তীব্র হলো হাতের সেই স্পর্শ। শরীরের টাচ সামলাতে না পেরে মাথায় এলিয়ে দিল তীব্র আবেশে। ইভান হাত প্রগাঢ় রেখেই ঝুঁকে এলো রমণীর প্রাণে। অসহায়তা চোখ বুঝল রোজ। ইভান টেনে আনতেই রোজ আঁকড়ে ধরল মাফিয়া বসের পৃষ্ঠদেশ, ঢলে পড়ল বক্ষস্থলে। ঘণ্টাখানিকের মাথায় ইভান নিজের ভেজা তর্জনীতে অষ্টধর ছুঁয়ে দিল, গাড়ি স্টার্ট দিল। পুরো শরীর আবেশে বুঝে আছে রমণীর। পুরুষালী বক্ষাদোষে আশ্রয়স্থল থেকে গুঙিয়ে উঠে ভেজা নেত্রপল্লব মুছল। অক্ষি বললে দুটো কিল খুশি দিয়ে বলল, পাষাণ লোক, বলুন যে আপনি আমাকে ভালোবাসেন। যতদিন না বলবেন আমার ধারের কাছে ঘেঁষার চেষ্টাও করবেন না। ইভান শক্ত চুমু খেল রোজের মাথায়। এলোপাথারি গাড়ি ড্রাইভ করে অপর হাতে রোজকে পৃষ্ঠ করে ধরে রেখে বলল, এত উতলা কেন তুই? শোন, 39টি ব্যঞ্জনধ্বনি, 11টা স্বরধ্বনি, 26টা ইংরেজি অক্ষর, 29টি ড্যানিশ বর্ণ, কিংবা পৃথিবীর 7,000 ভাষার সমস্ত অক্ষর একসাথে জড়ো করলেও আমার অনুভূতির গভীরতা প্রকাশ করা সম্ভব না। অ্যাম ক্লিয়ার?
ইভানের নিকোটিন পুরানো কালচে ঠোঁটে নিস্পৃহ স্বরে পুনরায় বলল, আমার ধ্বংসাত্মকের টানের কাছে পৃথিবীর সমস্ত ভাষা নিজেরাই অপূর্ণ। চলবে। কেমন লেগেছে আমাকে তো জানাতে ভুলবেন না, তবে কিন্তু আমি রেগুলার হয়ে যাব। আর কণ্ঠে আছি আমি আপনাদের সবার ফেভারিট আপু কিন্তু মুন্নি। অতএব কমেন্ট করবেন বিশাল বিশাল বড়। ওকে।